ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়া, রাস্তা দখল আর জনসংখ্যার চাপে কমছে না রাজধানীর যানজট। যে হারে আপনার ভেহিকেল গ্রোথ হচ্ছে, কিন্তু সেই হারে কিন্তু রোড নেটওয়ার্ক আপনার অ্যাড হচ্ছে না। কনজেশন লেভেলটা আনম্যানেজেবল পর্যায়ে আপনার চলে যাচ্ছে। এককভাবে সক্ষম নয় ট্রাফিক বিভাগ, কিছুটা লাঘব হবে ফ্লাইওভার বা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের পর, আশা মেয়রের। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি ত্রুটিপূর্ণ থাকে, আদৌ সম্ভব 2 লক্ষ গাড়ির রাস্তা 18 লক্ষ গাড়িকে রানিং রাখা? ফ্লাইওভারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, মেট্রো রেল যখন কমপ্লিট হয়ে যাবে, যানজটের তীব্রতা কিছুটা কমবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যানবাহন। পুলিশ টাকা নিয়ে সুযোগ করে দিচ্ছে, দাবি চালকদের, অস্বীকার পুলিশের। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত। চিত্রকর্মে ফুটিয়ে তোলা হলো সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাত। পরিধি বাড়ছে এবারের অমর একুশে গ্রন্থমেলার, স্টল বিন্যাসেও আসছে নতুনত্ব, জানালেন আয়োজকরা। শেষ মুহূর্তে স্টল নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকরা। এবং বাণিজ্য মেলায় শেষ শুক্রবারে উপচে পড়া ভিড়। বিদেশি ক্রেতার সংখ্যায় সন্তুষ্ট রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। আরও প্রচারণা দরকার বলছেন সংশ্লিষ্টরা। প্রতিদিন যানজটে বিড়ম্বনার শিকার হচ্ছেন রাজধানীবাসী। কোন শহরের জন্য 20 থেকে 25% রাস্তার প্রয়োজন হলেও ঢাকায় রয়েছে মাত্র 6 থেকে 8%। 2004 সালে ঢাকায় নিবন্ধিত গাড়ির সংখ্যা যেখানে ছিল 20,000, সেখানে 2016 সালে এসে দাঁড়িয়েছে লক্ষাধিক। আর এ কারণেই যানজট কমার চেয়ে কয়েক গুণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর নগরপিতার আশঙ্কা করছেন মেট্রো রেল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সময় যানজটের তীব্রতা আরও বাড়ার। তবে প্রকল্প শেষ হলে কমতে পারে যানজট, এমনটাও মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঘন্টার পর ঘন্টা এইভাবেই ঠাঁয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলোকে। এতে পুড়ছে তেল, ক্ষতি হচ্ছে শ্রমশক্তির। বুয়েটের এক গবেষণায় দেখা গেছে ঢাকায় চলাচল উপযোগী রাস্তার পরিমাণ 4000 কিলোমিটারের কিছু বেশি, কিন্তু এর পুরোটাও পুরোপুরি ব্যবহার করা যায় না। ঢাকায় 6% মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, যা 80% রাস্তা দখল করে, আর 75% মানুষ চলে বাসে, যা 20 ভাগেরও কম রাস্তা দখল করে। ফলে যানজটের তীব্রতা কমানো যাচ্ছে না। রেজিস্টার্ড ভেহিকেলের শুধুমাত্র 2015 সালেই সেই সংখ্যাটা আপনার প্রায় 90,000-এরও বেশি। কিন্তু আপনি যদি রোড নেটওয়ার্কের কথা চিন্তা করেন, রোড নেটওয়ার্ক কি আপনার ওই হারে কি বাড়ছে? 2004 সালের দিকে যেই লেভেলে ছিল কনজেশন লেভেলটা, এখন কিন্তু তার থেকে অনেক অনেক বেশি লেভেলে আছে, এবং যেটা নাকি আনম্যানেজেবল পর্যায়ে আপনার চলে যাচ্ছে। এককভাবে যানজট কমাতে ট্রাফিক বিভাগ সক্ষম নয় বলে দাবি করেন এই কর্মকর্তা। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি ত্রুটিপূর্ণ থাকে, রিক্সা সহ গাড়ি চলে 18 লক্ষ। ট্রাফিক পুলিশের পক্ষে এটা কি আদৌ সম্ভব 2 লক্ষ গাড়ির রাস্তা 18 লক্ষ গাড়িকে রানিং রাখা? বুয়েটের এক গবেষণায় রাজধানীতে যানজটের কারণগুলো হলো অপর্যাপ্ত সড়কের পরিমাণ, ট্রাফিক নিয়ম না মানা, রাস্তার যথাযথ ব্যবহার না করা, পরিমাণের চেয়ে বেশি পরিমাণ জনসংখ্যার বাস। ফলে ঢাকায় প্রতি বছর আর্থিক ক্ষতি হচ্ছে 2,40,000 কোটি টাকা, নষ্ট হচ্ছে প্রায় 32 লাখ কর্মঘণ্টা। তবে মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্প শেষ হলে কমতে পারে যানজট, এমনটাই মনে করছেন এই নগরপিতা। মেট্রো রেল যখন আন্ডার কনস্ট্রাকশনে থাকবে, তখন কিন্তু ঢাকা শহরের যানজটের তীব্রতা অনেক অনেক পরিমাণে বেড়ে যাবে। সেটা নিয়ে আমি বেশি চিন্তিত। আমাদের এই ফ্লাইওভারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, মেট্রো রেল যখন কমপ্লিট হয়ে যাবে, যানজটের তীব্রতা কিছুটা কমবে। সকাল, দুপুর কিংবা রাতে যানজটে দীর্ঘ থেকে দীর্ঘতর সময়ে অপেক্ষা করতে হচ্ছে ঢাকাবাসীকে। যানজটের এই দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি দিতে বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহনের অধিক পরিসর, তাহলে হয়তো কমতে পারে ঢাকার যানজট। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও বিভিন্ন আয়োজনের কারণে রাজধানীর নানা জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। আর এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণির মোড়ে রয়েছেন আমাদের রিপোর্টার সাইফুল জুয়েল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল,
এই যে আপনাকে ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে সময় সংবাদের মাধ্যমে জানাচ্ছিলেন, একটি প্রতিবেদনের মাধ্যমে আসলে যানজটের বিষয়টা জানাচ্ছিলেন। তো রাজধানীতে আসলে গত কর্মদিবসগুলো এখন মোটামুটি রাস্তাগুলো বিজি থাকলেও সাপ্তাহিক ছুটির মধ্যেও কিন্তু রাস্তাগুলোতে যে যানবাহনের উপস্থিতি যে সড়ক থাকে তার প্রমাণ কিন্তু আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর শীতের আসলে এই সময়টাতে যানজটের চাপটা একটু বেশি থাকে, কারণ হলো যে আগারগা, আমার পার্শ্ববর্তী যে এলাকাটি আছে, যে আগারগাঁকে ঘিরে আগারগা যে আগারগা বাণিজ্য মেলাকে ঘিরে আসলে যানজটের চাপটা এখন বেশি। আপনাকে যদি এই মোড়ের কথা, চন্দ্রিমা উদ্যানের এই মোড়ের কথা বলতে হয়, তাহলে খামারবাড়ি থেকে যে সড়কটি এসেছে আপনি দেখতে পাচ্ছেন যে এই সড়কটিতে গাড়ির প্রচণ্ড চাপ আছে এবং যার গন্তব্য হলো বাণিজ্য মেলার দিকে, এবং বাণিজ্য মেলার ঠিক আগারগাঁর দিকে যেতে যে রাস্তাটি, সেই সড়কটি একেবারে কানায় কানায় পূর্ণ, যে কারণে এখানে গাড়ির চাপগুলো বেশি আসতে পারতেছে না। একই অবস্থা বিজয় সরণি থেকে যে গাড়িগুলো এই আগারগাঁর দিকে যাবে, অর্থাৎ মিরপুর 10 নম্বর কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে যাবে, তো সেখানেও গাড়ির দীর্ঘ চাপ আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি। এবং আপনি জানেন যে আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে আর বাণিজ্য মেলার আছেও আর মাত্র 2-1 দিন বাকি আছে। এরপরে বাণিজ্য মেলা যেহেতু স্থানান্তর করা হবে, তো স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের একটু আগ্রহ একটু বেশি এবং তারা এই ছুটির দিনকে তারা বেছে নিয়েছেন মূলত বাণিজ্য মেলার দিকে যাওয়ার জন্য। আপনাকে আরও যদি জানাতে হয় যে এই প্রধান সড়কগুলো ছাড়াও আসলে মূল যে বিষয়, আরেকটি বাইপাস যে চলে গিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশ থেকে শুরু করে যে বাইপাস চলে গিয়েছে এই মিরপুরের দিকে, তো সেই সড়কটিতেও আসলে প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে। আমরা ট্রাফিকের প্রতিটি সদস্যকে আসলে দেখেছি যে কর্মব্যস্ত সময় কাটাতে তারা এই শুক্রবারের সময়ে তারা অনেকে বলছেন যে আসলে মধ্যাহ্ন ভোজের যে সময়টুকু, সেই সময়টুকু তারা এখনো পাননি, কারণ গাড়ির যে পরিমাণ বাড়তি চাপ এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে। আমরা আসলে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই বাড়তি চাপ অথবা আগারগার ওই সহজ সরল রাস্তাটিতে আসলে যানজটের প্রধান কারণ কি, তো তারা যেটা আমাদেরকে বলেছেন যে ওই বাণিজ্য মেলার গাড়ি এপাশ ওপাশ করার কারণে, আসলে ওই বাইপাসে যাওয়ার কারণে একই সাথে বাণিজ্য মেলার গাড়িগুলো বের হওয়া এবং দর্শনার্থীদের রাস্তা পারাপার, এই কারণে মূলত হলো যে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক সদস্যদেরকে। তো এছাড়া যদি বলতে হয় আর অন্যান্য রাস্তাগুলোর, ফার্মগেট এবং বিজয় সরণির এলাকাতেও আমরা গিয়েছিলাম, তো ওই রাস্তাগুলোর যানজটের অবস্থা মোটামুটি এখন স্বাভাবিক বললেই চলে। একই সাথে আমরা মহাখালী, গুলশানের ওই রাস্তাগুলোতেও গিয়েছি, তো যেহেতু শুক্রবার জুমার নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, ওই রাস্তাগুলোর যান চলাচল স্বাভাবিক আছে। শুধুমাত্র বাণিজ্য মেলাকে ঘিরেই মূলত এই এলাকার আগারগার আশেপাশের এলাকাতে একটু যানজটের চাপ রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর যানজটের সর্বশেষ চিত্র। দর্শক, রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল পরিস্থিতির খবরাখবর জানাতে বিজয় সরণি এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল জুয়েল। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যানবাহন। চালকদের দাবি, পুলিশকে টাকা দিয়ে মহাসড়ক ব্যবহার করছেন তারা। তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকা এটি। দ্রুতগতির ট্রাক বাসের সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা আর টেম্পো। সেই সাথে চলছে ভয়ঙ্কর যান ট্রাক্টরও, বাদ যায়নি রিকশা ও ভ্যান। সময় সংবাদের ক্যামেরা দেখে ট্রাক ও বাস থামিয়ে কয়েকজন চালক জানান, সরকারি নিষেধাজ্ঞার পর এই সড়কে 3 চাকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ঘটনা কমে গিয়েছিল, কিন্তু আবারও কম গতির এই যানগুলো মহাসড়ক দখল করে নেয় দুর্ঘটনা আবার বাড়বে। সিএনজি বাসানিত গেলে গাড়ি খালাই দেওয়া লাগে, নাইলে অন্য গাড়ি মারা লাগে। সিএনজি ড্রাইভার ওরা ডানে বা কোনো সিগন্যাল মানে না। ছোট গাড়ি নিষেধ দিলে খুব ভালো হবে, আমাদের জন্য, সবার জন্য ভালো হবে, দুর্ঘটনাও কম হবে। তবে সিএনজি চালকরা জানান, বিকল্প পথ না থাকায় এই সড়ক ব্যবহার করতে হচ্ছে তাদের। আর পুলিশ আটকালে টাকা দিলেই ছেড়ে দেয়া হয়। ধরলে 1000 টাকা দিলে চাই দিমু, 2000 3000 তাবকে। পুলিশরা যদি আমরা চাঁদাবাজি দিয়েও যদি চলতে পারি, জীবিকা অর্জন করতে পারি, এইটাই জন্য আমরা চাঁদাবাজি দিয়ে আমরা চলতে রাজি আছি।
ঢাকা সিলেট মহাসড়কের কিছু অংশ পড়েছে এসএমপির আর বাকি জেলা পুলিশের। দুই বিভাগের কর্মকর্তারাই টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে 3 চাকার যানের বিরুদ্ধে তাদের কঠোরতার কথা জানান। যে কোনো অবৈধ যানের বিরুদ্ধে পুলিশ সবসময় তৎপর, এটাকে আমরা বন্ধ রাখবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি অচিরেই যানবাহন চেকিং এর যে জিগজাগ যে বক্সগুলো লাগে এটা বানিয়ে অচিরেই আমরা এটাও পুরোপুরি বন্ধ করার চেষ্টা করব। গত 1 আগস্ট থেকে দেশের মহাসড়কগুলোতে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করে সরকার। এই নির্দেশনার পর সড়ক দুর্ঘটনা কমে গেছে বলে মনে করেন পুলিশ কর্মকর্তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে রাজশাহীর সবগুলো মহাসড়কে পুলিশকে টাকা দিয়ে অবাধে চলছে 3 চাকার যান। চালকদের দাবি 3 চাকার যানবাহনের জন্য বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে চলাচল করতে হচ্ছে তাদের। তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহীর মহাসড়কগুলোতে চলছে নসিমন, করিমন, ভুটভুটি সহ এ ধরনের 3 চাকার যানবাহনগুলো। আঞ্চলিক সড়কে ভাড়া না পাওয়ায় তারা মহাসড়কে উঠতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন এসব যানবাহন চালকেরা। অবশ্য বাস ও ট্রাক চালকেরা বলছেন তাদের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গাড়ি চালার নিয়ম কানুন বুঝে না, ওদের লাগে আমাদের অনেকটা সময় হচ্ছে, রাস্তাতে আসা জাম হয়েছে, যে ওদের লাগে বেশি দুর্ঘটনা। রাস্তাঘাটে গ্যাদারিং জাম করে, ডানে বামে দেখার জন্য নাই, জায়গা পেলে ঢুকাই দেবে। 3 চাকার যানবাহন চালকেরা বলছেন পুলিশকে টাকা দিয়ে তারা নিয়মিত চলাচল করেন মহাসড়কে। আমরা বাধ্য হয়ে চালাচ্ছি যে আমরা গরিব মানুষকে আমরা কি করে খাবো। পুলিশে ধরলে আপনার টাকা নেয়, আপনার 1000 টাকা গেলে ধরলে পারে। নৌকা রোডে তো ইনকাম নাই, এ রোড ছাড়া গরিব মানুষ কি করে খাবো। পুলিশে ধরছেই গাড়ি, ধরলে টাকা লাগে, জরিমানা লাগে। এই যাত্রীগুলো যাবে সামনে, আমরা যদি 3 চাকার গাড়ি না নিয়ে যাই তাই বড় গাড়ি এলাকা নিয়ে যায়, নামাবে না। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আসলে আমরা 1 পয়সা নেই না, কোনো পয়সা ভুল তাদের তথ্য এগুলা ধরে এবং আমি থানায় পাঠাই দিই এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। বিকল্প কোনো ব্যবস্থা না করেই এসব যানবাহন চলাচল নিষিদ্ধ করায় বেকায়দায় পড়েছেন এসব যানবাহন চালকেরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন যশোরের ফুল চাষিরা। বেশি বেশি করে পুলিশ চর্চা নিচ্ছে। আমরা এটা যদি সঠিকভাবে পাই তাহলে আমরা লাভবান হব। দর্শক, ফুলের খবর নিয়ে রিপোর্টটি থাকছে সংবাদের শেষাংশে। ব্রাহ্মণবাড়িয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের সুর সম্রাট আলাউদ্দিন খাঁর দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে আর্টিস্ট ক্যাম্প। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আর্টিস্ট ক্যাম্পে অংশ নিয়েছেন চারুকলার চিত্রশিল্পীরা। আর সংশ্লিষ্টরা বলছেন চিত্রকর্মের মাধ্যমে সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাতকে ফুটিয়ে তোলার পাশাপাশি আয়োজন হচ্ছে প্রতিবাদের নীরব ভাষা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসলীলার মাঝেই 27 ও 28 জানুয়ারি দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজন করা হয় আর্টিস্ট ক্যাম্পের। রংতুলির আছড়ে সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাতকে ফুটিয়ে তোলেন চারুকলা শিল্পীরা। ক্যানভাসে চিত্রকর্মের মাধ্যমে প্রতিবাদের ভাষা ব্যক্ত করেন তারা। পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবো যে এরকম একটি ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। এভাবেই আর্টিস্টরা আসলে প্রতিবাদ করে, অন্যভাবে তো আর প্রকাশ করার কোনো জায়গাটা নেই। বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুল মান্নানের নেতৃত্বে ক্যাম্পে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার 10 জন চিত্রশিল্পী। মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের কারণে সংস্কৃতির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলে মনে করেন তারা। প্রতিবাদের আমাদের যে চিত্র, যে ভাষা, এটা দিয়ে সারা দেশের মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে আমাদের প্রতিবাদের ভাষাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের যে ভগ্নদশা, আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণের সাথে সমস্ত শিল্পীদের একটি একাত্মতা পোষণ করার জন্য তারা কিন্তু এখানে ছুটে এসেছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এদিকে ধ্বংসযজ্ঞ নিয়ে আঁকা চিত্রকর্মগুলোর সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক। আমরা ঢাকাতে এই সকল শিল্পকর্ম এবং এখানে যে বর্বর হামলা হয়েছে স্থির চিত্র আমরা গ্রহণ করছি, সে চিত্র সহ আমরা একটি জাতীয় প্রদর্শনীর আয়োজন করব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত 12 জানুয়ারি দিনভর শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালায় মাদ্রাসা ছাত্ররা। এ সময় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।
সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আগামী 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2016। আয়োজকরা জানান, এবারের মেলার পরিধি যেমন বাড়ানো হয়েছে, তেমনি এর বিন্যাসেও নেওয়া হয়েছে নতুনত্ব। শেষ মুহূর্তে চলছে স্টল নির্মাণের কাজ। আর শ্রমিকরা জানান, সময় কম থাকায় রাত দিন ব্যস্ততার মধ্যে কাটছে তাদের। এদিকে মেলার নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। লেখক, প্রকাশক আর পাঠকের এই মেলার সর্বশেষ প্রস্তুতির খবর জানাচ্ছেন তোহা খান তামিম। হাতুড়ি আর পেরেকের ঠোকাঠুকি প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের রঙের ছোঁয়া। একটি কাঠের সঙ্গে আরেকটি কাঠ লাগিয়ে সুনিপুণভাবে তৈরি হচ্ছে এক একটি দোকান। রাত দিন খেটে এসব নান্দনিক বইয়ের স্টল নির্মাণ করছেন শ্রমিকরা। আমাদের অনেক কষ্ট হয় শীতের মধ্যে, তারপরে কারেন্ট তো দিছিল না। সাইনবোর্ডের কাজ করছি, আর ভিতরে কিছু র্যাক আছে, র্যাকটা বানাবো। এই 2 দিনের ভিতর মনে করেন আমাদের যাবতীয় কাজ যা আছে সব শেষ করতে হবে। মেলায় প্রবেশ আর বের হওয়ার জন্য থাকছে 8টি গেট। 401টি প্রতিষ্ঠানে রয়েছে 651টি স্টল। এবার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় গতবারের থেকে পাঠক সমাগম বাড়বে বলে আশা প্রকাশ করছেন লেখক, প্রকাশকরা। গুচ্ছভাবে মেলার আয়োজন হয়েছে। এরকম আয়োজনটি বিগত বছরগুলোতে ছিল না। এবারে রাজনৈতিক অস্থিরতা নেই গতবারের মতো, আর পরিবেশ ভালো। এবারের বই মেলা তো আসলে আমার মনে হচ্ছে ভালোই হবে। আমার মনে হচ্ছে খুব প্ল্যান করে করা হচ্ছে, মানে রাস্তা তৈরি করা হয়েছে, এবং আমি তো পরিসর অনেক বড়। 250টি সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে মেলার পুরো এলাকা। র্যাব, পুলিশের পাশাপাশি থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর মেলা প্রস্তুতি পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করলেন সংস্কৃতি মন্ত্রী। প্রত্যেকটি প্রবেশ গেট এবং বাহির গেটে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। আমরা প্রায় 9টি ওয়াচ টাওয়ার করেছি। ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা মনিটর করব। অনেক বেশি গোছানো হয়েছে এবার, এবং অনেক বেশি মানে দর্শক সহায়ক করার চেষ্টা করা হয়েছে। চারিদিকে হাতুড়ির এই ঠুকঠুক শব্দই জানান দিচ্ছে খুব বেশি দেরি নেই বাঙালির প্রাণের বই মেলায়। আর 2 দিন পরে শত শত রঙিন বইয়ে পূর্ণ হয়ে উঠবে 21শে বইমেলার এই খালি স্টলগুলো। তাই তো সুস্থ সুন্দর পরিবেশে একটি নিরাপদ বইমেলা এখন সবার প্রত্যাশা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রংপুর অঞ্চলে এবার আলুর ফলন ভালো হবে আশা কৃষকের। তীব্র শীতে রোগ দেখা দেয় কিছুটা আতঙ্ক, তবে কৃষি বিভাগ বলছে উদ্বেগের কিছু নেই। বিএনপির সম্মেলনকে সামনে রেখে বেগম জিয়া ও তারেক রহমানকে খুশি করতে দলের নেতারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গারের প্রতিযোগিতায় নেমেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ফেনী নোয়াখালী মহাসড়কের চৌমোহনী বাজার এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিএনপি আসলে তাদের কাউন্সিলকে সামনে রেখে এখন তারা খালেদা জিয়া, তারেক জিয়াকে খুশি করার একটা প্রতিযোগিতা চলছে। এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার করে খালেদা জিয়া, তারেক জিয়াকে খুশি করার প্রতিযোগিতা বিএনপি নেতারা নেমে পড়েছেন। কারণ এই মুহূর্তে একের পর এক শুধু বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার। তারা জানে যে বেগম জিয়া খুশি হবেন, তারেক জিয়া খুশি হবে। দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, 2019 সালে এই সংসদ নির্বাচন হবে। দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা বছর 2016 কর্মসূচি বাস্তবায়নে এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। 55, 56, 57 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে মেয়র সাইদ খোকন ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এর আগে এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান উন্নতিতে কোনো অপশক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। এত সন্ত্রাস, আগুন সন্ত্রাসের পরেও, ধ্বংসযজ্ঞ চালাবার পরেও আজকে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। উন্নয়নের একটা সোপানে আমরা 3 বছর, আগামী 3 বছরের মধ্যে যেভাবে নিয়ে যাব দেশটাকে উন্নত দেশ হওয়ার যে একটা সোপানে, সেই আমাদের অগ্রযাত্রাকে কেউ যাতে থামিয়ে না দিতে পারে। কোন সন্ত্রাসী, কোন জঙ্গি তৎপরতা, দেশদ্রোহী কোন গোষ্ঠী, কোন অপশক্তি আমাদের স্বপ্ন যাতে ভঙ্গ করতে না পারে। ইনশাআল্লাহ আগামী 3 বছর পর নির্বাচন হবে।
এর আগে কোনো নির্বাচন নয়, মধ্যবর্তী নির্বাচনের কোনো যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কোনো অবস্থাতেই পূরণ হবে না। 3 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আমরা এমনভাবে কাজ করতে চাই সবাই যাতে আবার আমাদেরকে ভোট দেয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত যাতে করে। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেও বিচারপতি খায়রুল হককে রক্ষার জন্যই বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দেশে গণতন্ত্রের আকাল চলছে বলে মন্তব্য করে তারা বলেছেন, সব সংকটের মূলেই রয়েছে গণতন্ত্রের অভাব। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। আজকে গণতন্ত্রের একটা অত্যন্ত আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এবং অন্যান্য যে সংকটগুলো, সেটা আমি মনে করি গণতন্ত্রের সংকট থেকেই এগুলো সৃষ্ট। গণতন্ত্রের যদি সংকটটা উত্তরণ হয় তাহলে অন্যান্য সব কিছু আমি মনে করি স্বাভাবিকভাবেই উত্তরের সমাধান হয়ে যাবে। এই মামলা হচ্ছে খায়রুল হককে বাঁচানোর মামলা, কারণ জনগণের দৃষ্টি যাতে অন্যদিকে চলে যায়। এটা দেশদ্রোহী মামলা হতে পারে না, কিন্তু শাসক দল চায় তাই এই মামলা তিনি গ্রহণ করেছেন। শেখ হাসিনা চাচ্ছেন এইটা তার প্রাইভেট আদালতে পরিণত হোক। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি ক্রেতার সংখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেছে অংশ নেওয়া রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। অনেক প্রতিষ্ঠানই আশা করছে মেলা শেষে বৈদেশিক বাণিজ্য আরও বাড়বে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ব্যবসারও প্রস্তাব পেয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে আন্তর্জাতিক মেলা হিসেবে আরও বড় প্রচারণা দরকার বলেই মনে করেন অনেকেই। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। পণ্যের প্রচারণা আর বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 22 দেশের অংশগ্রহণে 21তম আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের বেশ কয়েকটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। মেলার পর ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে নতুন ব্যবসা শুরুর অগ্রগতিতে অনেকটাই আশাবাদী প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সৌদি আরব, আফ্রিকায়, আমেরিকার ব্যবসায়ীরা আমাদের এখানে আসছে, তারা আমাদের সঙ্গে ব্যবসায়টা দীর্ঘ টাইমের জন্য করার জন্য যথেষ্ট আগ্রহ প্রকাশ করছে। 17টার উপরে দেশে আমাদের অলরেডি রপ্তানি হচ্ছে। এর মধ্যে নতুন কিছু বায়ার আমরা পেয়েছি। মেলার পরে আমরা আশা করি 2-3টা দেশে আরো আমাদের পণ্য এক্সপোর্ট হবে। বড় ধরনের রপ্তানি আদেশ পাওয়ার ব্যাপারে আশার কথা জানালো আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠানও। আর গুণমানে সন্তুষ্ট হলেও ক্রমবর্ধমান এ খাতে উন্নতি করার অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন বিদেশি ক্রেতারা। মেলায় বিভিন্ন প্যাভিলিয়নে ফার্নিচার দেখলাম, ফিনিশিং দারুণ, তবে আরো সুন্দর কাজ করার সুযোগ রয়েছে। বিদেশি বায়ার পেয়েছি, হংকং এবং চায়না মার্কেটের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কোয়ালিটি ডেফিনেটলি তারা দেখেন, তারা প্রাইসিংটাও দেখেন। কিছু কিছু আছে যে এটা আসলে আমরা কথা বলছি, কথা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে। মেলায় অংশ নিয়ে প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তিভিত্তিক ব্যবসা শুরুর সম্ভাবনায় সন্তুষ্ট তৈরি পোশাক প্রস্তুতকারক কয়েকটি প্রতিষ্ঠান। বিভিন্ন ফরেনার আসার পর তারা এসে দেখে নিয়ে গেছে কিছু প্রোডাক্ট। এটা যদি একটু প্রচার বেশি হয় আমাদের মেলা সম্বন্ধে, তাহলে আরো বেশি ফরেনার আসবে। অনেকেই আগ্রহী আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি বিজনেস করার জন্য। অলরেডি তারা আমাদের কাছ থেকে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করছে। ইপিবির তথ্য মতে গত বছর বাণিজ্য মেলা শেষে মোট রপ্তানি আদেশ এসেছিল 85 কোটি টাকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম দিন এবং শেষ শুক্রবার আজ এই মুহূর্তে রাজধানী শেরেবাংলা নগর মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। আমরা মেলার সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, জাফর, আপনাকে ধন্যবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম দিনের সকাল থেকে আমরা যখন আপনাদেরকে সংবাদ বুলেটিনগুলোতে খবরাখবর জানাচ্ছিলাম, শুরু একটি বিষয় প্রাধান্য পেয়েছে, সেটি হলো জনসমাগম। প্রচুর জনসমাগম হয়েছে এবং এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগারগাঁওয়ের যে স্থানটিতে হচ্ছে, এই জায়গাটি আসলে অপ্রতুল মনে হচ্ছে। যে আসলে এর চেয়ে আরও বড় জায়গা হলে হয়তো আরও ভালো হতো, একটু খোলামেলা পরিবেশ পেত দর্শনার্থীরা এবং তারা কিন্তু তাদের ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারতো এবং কেনাকাটা করতে পারতো। যদিও জায়গাটিতে যেসব দোকানপাটগুলো রয়েছে, যেসব স্টলগুলো রয়েছে, সব মিলিয়ে একটা জমজমাট ভিড় আমরা প্রত্যেকটা স্টলে দেখতে পাচ্ছি। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে সব সময় ভিড় কিন্তু ব্যবসা বান্ধব হলেও কিছু কিছু সময় কিছু বিড়ম্বনা কিংবা বিব্রতকরও বটে। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম, আপনি যে স্টলটি দেখতে পাচ্ছেন প্রাণের মিস্টার নুডলস, এবং তার পাশে রয়েছে হাজির বিরিয়ানি। এই গলিতেই কিন্তু একবার জুমুয়ার নামাজের কিছুক্ষণ পরেই 10 মিনিটের মধ্যেই দুটি দুর্ঘটনা ঘটে। একটি হলো একটি মেয়ে, তার কাছে কিছু
কিছু টাকা সহ একটি ভ্যানিটি ব্যাগ ছিল, এটি টান দিয়ে একদল ছিনতাইকারী নিয়ে যায়। আরেকটি একজন পুরুষ মানুষ ছিল, একজন পুরুষ দর্শনার্থী ছিলেন, তো ওনার পকেট থেকে মানি ব্যাগটি চুরি হয়ে যায়। তো এরকম একটি বিড়ম্বনাকর ঘটনার সাথে আমরা সবসময় দেখছি যে যখনই বাণিজ্য মেলায় বেশি ভিড় হয় তখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে। এক্ষেত্রে সামনে কিন্তু পুলিশের একটি টহল দল রয়েছে এবং তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে টহল দিয়ে যাচ্ছেন স্টলগুলোতে, স্টলগুলোর আশেপাশে, বিশেষ করে যে স্টলগুলোতে বেশি ভিড় হচ্ছে সেই স্টলগুলোর আশেপাশে কিন্তু তারা নজর রাখছেন এবং যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি এড়ানোর জন্য কিন্তু তারা সবসময় সচেষ্ট রয়েছেন, এটি আমরা জানতে পেরেছি। কিন্তু তার মধ্য দিয়েও কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলি স্বাভাবিকভাবেই মেলার আয়োজক কমিটির জন্য বিব্রতকর, কিন্তু এটি অস্বাভাবিক না। কারণ আমরা প্রতি বছরই দেখছি যেদিন বিশেষ করে শুক্রবার বিশেষত যে এই ঘটনাগুলো বেশি ঘটে। ইভেন আমরা যখন মেলায় দুপুরবেলা আমরা যখন জুমার নামাজের জন্য গিয়েছিলাম সেখানেও একটি ব্যাপক ভিড় লক্ষ্য করেছি এবং সেখানে কিছু কিছু জিনিসপত্র রেখে যারা নামাজে গিয়েছিলেন তারাও কিন্তু তাদের জিনিসপত্র খুঁয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্টলটিতে আমরা রয়েছি RFL এর একটি হোম অ্যাপ্লায়েন্সেস স্টল, এখানে রয়েছে বিভিন্ন ধরনের গৃহস্থালী পণ্য এবং এখানে স্বাভাবিকভাবেই নারী দর্শনার্থীদের ভিড় একটু বেশি, কারণ স্বাভাবিকভাবে রান্নাঘরের সাথে তাদের সম্পর্কটা একটু বেশি। তো এখন পর্যন্ত যা অবস্থা দেখছি যে মেলার যে পরিস্থিতি, এখন দুপুর মাত্র 2টা-2:30 বাজে, এই মুহূর্তে যেরকম ভিড় আমরা লক্ষ্য করছি এর যে কিছুক্ষণ পর আপনি যদি 3টা-4টার দিকে বা দুপুরের লাঞ্চ আওয়ার পরবর্তী সময়টার কথা চিন্তা করেন তাহলে এই সময়ে যে আপনি ভিড় দেখতে পাচ্ছেন এইটা কিন্তু দ্বিগুণ হবে বলে ক্রেতারা, দর্শনার্থীরা আমাদেরকে বলছেন এবং তাতে করে কিন্তু তারা খুব বেশি স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন বলেও এরকম আশাটাও তারা করছেন না। কারণ হলো যত ভিড় বেশি হয় ততই কিন্তু একটু ঝক্কি ঝামেলাটাও বেশি হয় এবং সেক্ষেত্রে যেটি আমরা লক্ষ্য করছি যে ক্রেতারা বিক্রেতা এবং সব মিলিয়ে জমজমাট এই মেলাতে যে যেন অপ্রীতিকর ঘটনাগুলো এড়ানো যায় এবং যেভাবে যেসব ঘটনাগুলো ঘটছে এতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারাও আসলে কিছু করার থাকে না। কারণ যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি যে এত বেশি মানুষের ভিড়, এখানে সব মানুষকে আসলে নজরে আনা বা সব মানুষকে নজরদারির আওতায় আনাও কিন্তু কিছুটা কঠিন কাজ এবং দুরূহ বটে। আইন শৃঙ্খলা বাহিনীর স্বল্প সংখ্যক সদস্য এখানে উপস্থিত রয়েছে ঠিকই, কিন্তু তারা কিন্তু সব দিকে নজর দিতে পারছেন না। এক্ষেত্রে মেলার আয়োজক কমিটি এসব ঘটনা থেকে, অতীতেও ঘটেছে কিন্তু সেসব ঘটনা থেকে আসলে কোনো যে সিদ্ধান্ত নিয়ে আরো পরিকল্পিতভাবে আরো কিছু কাজ করা দরকার ছিল সেরকম আসলে মেলায় আমরা ঘাটতি দেখেছি। তো জাফর, আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষ খবরাখবর। পরবর্তী বুলেটিনগুলোতে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। জুবাইর, আপনাকে ধন্যবাদ। আমরা অপেক্ষা করব পরবর্তী বুলেটিনে আপনি হয়তো আমাদের জন্য আরো নতুন সংবাদ নিয়ে আসছেন। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সহকর্মী জুবাইর ফয়সাল জানাচ্ছিলেন আজকের দিনের বাণিজ্য মেলার বেচা বিক্রির খবর। দুর্নীতি বিষয়ে টিআইবির প্রতিবেদন স্বীকার করে নিয়ে তা বন্ধে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরজিৎ সেনগুপ্ত। তিনি বলেন, এক্ষেত্রে দুদককে নখ দন্তহীন না করে বরং তাকে শক্তিশালী করতে হবে। দুপুরে রাজধানীতে এক আলোচনার সভায় সুরঞ্জিত একথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই সরকারের আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। সব ব্যাপারে বাংলাদেশ এগিয়ে থাকবে আর দুর্নীতির ব্যাপারে কমবে, এটা আমরা গ্রহণ করতে পারি না। ফিনান্স মিনিস্টার যাই হোক এবার বলছে যে হয় তা বাড়ছে, রাবিশ কবিশ বলে নাকি, বুঝছেন। এটা স্বীকার করে নিয়ে এটাকে বন্ধ করা উচিত। এই দুদককে নখদন্তবিহীন করে রাখলে চলবে না, দুদককে শক্তিশালী করতে হবে। টানা কয়েকদিনের হিমেল বাতাস ও ঘন কুয়াশা কেটে গিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা, আর শীতের তীব্রতা কমায় জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। রাজশাহীতে হিমেল বাতাসের সঙ্গে হালকা শীত অনুভূত হলেও স্বাভাবিক হয়ে এসেছে তাপমাত্রা। সকাল 7টার মধ্যেই সূর্যের তাপে কুয়াশা কেটে যাওয়ায় গতি ফিরেছে মানুষের দৈনন্দিন জীবনে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় কুড়িগ্রামে স্থবির হয়ে থাকা কৃষিক্ষেত্রে ফিরে আসতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। দ্রুত সময়ের মাঝে চারা রোপণ শেষ করতে পুরো দমে বোরো আবাদে নেমে পড়েছেন কৃষকরা। এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌ চলাচল। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা দেরিতে ঘাটে ভিড়ছে যাত্রীবাহী লঞ্চগুলো। আবহাওয়া অনুকূলে থাকায় রংপুর অঞ্চলে এবার আলুর ফলন ভালো হবে বলে আশাবাদ কৃষকদের, কিন্তু ঘন কুয়াশার তীব্র শীতে নতুন করে লেট ব্রাইট বা নাভি ধসা রোগ দেখা দেয় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে এ নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার।
গত কয়েক বছর ধরে আলুতে লোকসানের পরও রংপুর অঞ্চলের কৃষকেরা এবার বিস্তীর্ণ জমি জুড়ে আলুর আবাদ করেছে। ফলন এবং দামও এবার অনেক ভালো হবে বলেই আশা তাদের। কিন্তু গত কয়েকদিনের ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ আর তীব্র শীতে দেখা দিয়েছে লেড ব্লাইট বা নাভি ধসা রোগ। এতে চিন্তিত তারা। এবারকার আলু সবচেয়ে ভালো হয়েছে এবং এই কয়েকদিন শীতের কারণে পালা পড়তেছে, রোদ দিচ্ছে, এই জন্য ওষুধ দেওয়া লাগতেছে, নাহলে ব্লাড আসবে, এই জন্য ওষুধ দিতেছে। জমি থেকে 3 সপ্তাহের মধ্যে আলু তোলা শুরু করবেন কৃষকেরা। তাদের মতে এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় 2 দিন পর পরই দিতে হচ্ছে নানা ধরনের ওষুধ। এতে যোগ হচ্ছে বাড়তি খরচ। ওষুধটা আমাদের দেওয়াই লাগতেছে এবং 3 দিন পর পর বা 4 দিন পর পর দিচ্ছি, কিন্তু তারপরও ব্লাড আসে। 2 দিন পর পরে ওষুধ দিচ্ছি, তারপরও চেক দিতে পারতেছি না। 9-10 দিনের মাটি আবাদ করছি, প্রায় সপ্তাহে ওষুধ দিতে লাগে 2-2.5 হাজার টাকা, তাও চেক হয় না। কৃষি বিভাগ বলছে আলুর এই রোগ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সঠিক পরিচর্যা ও পরামর্শ মেনে চললে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এই মুহূর্তে জমিতে কোনো সেচ দেবেন না, কয়েকদিন রোদ থাক। এই রোদের মধ্যে গত যে কুয়াশা গেছে এই কুয়াশার ভাবটা কেটে যাবে রোদের কারণে। আর ইউরিয়া জমিতে কোনো ক্রমে ব্যবহার করা যাবে না। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 94,000 হেক্টর জমিতে 18 লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরও থাকছে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত, প্রতিক্রিয়া। দর্শকের কাছে যাত্রায় সকালে সময় সংবাদ পৌঁছায় টাঙ্গাইলে। সেখানে পৌর উদ্যানে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সেখানকার দর্শক সময়ের তাৎক্ষণিক সংবাদ প্রচারের প্রশংসা করেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করার জন্য সময় সংবাদকে ধন্যবাদ দেন তারা। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান এবং সংবাদ প্রচারের পরামর্শ দেন টাঙ্গাইলের দর্শকরা। পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্য তুলে ধরার অনুরোধ জানান তারা। স্ক্রিনে যে লেখাটা যায় ওই লেখাটা একটু উপরের দিকে উঠালে আমাদের আপামর জনসাধারণের জন্য দেখতে একটু সুবিধা হয়। আর ওই নিচে আপনাদের সময় টেলিভিশনের উপরে যে আপনাদের সময় যে করা থাকে ওই সময়ের সঙ্গে বারটা উল্লেখ করলে এবং একটু স্পষ্ট করলে আমরা সবাই সুন্দরভাবে দেখতে পারবো। সাংস্কৃতিক নগরী হিসেবে টাঙ্গাইলের এই জেলাকে ঘোষণা করা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য যেন আগামীতে সময় সংবাদ আরো বেশি আমাদেরকে এই ব্যাপারে এগিয়ে দেয়। সময় সংবাদ যেরকম প্রত্যেকটি খবরকে ঘটনার সঙ্গে সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে, এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস। তবে এখনও নিখোঁজ রয়েছেন নারী ও শিশুসহ অন্তত 10 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে গতকাল বিকেলে অবস্থান নিশ্চিতের পর সকাল থেকেই 30 ফুট গভীরে ট্রলারটিতে তল্লাশি চালানো হয়। এ সময় উদ্বিগ্ন স্বজনরা নিখোঁজদের সন্ধানে নদীর পাড়ে এসে ভিড় করেন। এ সময় সেখানে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেক স্বজনরা। কিন্তু ট্রলারের ভেতরে কোনো লাশ না পাওয়ায় দুপুরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে মেঘনা নদীতে পণ্য বোঝাই জাহাজের ধাক্কায় ডুবে যায় MV রবিন নামের যাত্রীবাহী ওই ট্রলারটি। ছেলে, মেয়ে, আমার ওয়াইফ, যদি আমি তার লাশটাও পাইতাম তাইলে আমি আইনা মাটি দিতে পারতাম, আমার জীবনে স্যার কোন জায়গা বুঝত। বরিশালের সীমানায় লাশ খুঁজছি আমরা। লাশ পাওয়া মাত্র লাশের অভিভাবক যারা তাদের কাছে আমরা হস্তান্তর করব। কোনো লাশ পাওয়া যায় নাই, একটা মালামালের ব্যাগ পাওয়া গেছে। ওই ব্যাগটা যথাযথ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার 23টি দেশে চলতি বছর 40 লাখ লোক জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। দ্রুত কোনো প্রতিষেধক আবিষ্কার না হলে তা আফ্রিকা মহাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের বিশেষজ্ঞরা। তবে এডিস মশার বিস্তার ঠেকাতে জেনেটিক্যালি মডিফাইড মশা বাতাসে ছেড়েছে ব্রাজিলের ব্রিটেন ভিত্তিক সংস্থা অক্সিটেক। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ইতোমধ্যে সতর্ক অবস্থায় গেছে চিলি, হন্ডুরাস, কোস্টারিকা সহ বেশ কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্রে নতুন করে 3 জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
চলতি মৌসুমে ব্রাজিলের রিও ডি জেনিরোর এই বিমানবন্দরে পর্যটকদের ভিড় করার কথা থাকলেও এখন শুধুই নীরবতা। দেশটিতে সম্প্রতি জিকা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় কার্নিভালে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন বেশিরভাগ পর্যটক। এ অবস্থায় বিমান ও হোটেলগুলো আর্থিক ক্ষতির মুখে পড়লেও চাঙা হয়েছে মশা নিধনের বিভিন্ন পণ্যের বিক্রি। তবে ভাইরাসের বিস্তার ঠেকাতে এখনই কোনো স্থায়ী সমাধানে না পৌঁছালে চলতি বছরের শেষ নাগাদ 2 আমেরিকার 40 লাখ লোক মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির নেতারা এ অবস্থায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান। জিকা ভাইরাস প্রতিরোধে সমন্বিত হয়ে কাজ করার লক্ষ্যে লাতিন আমেরিকার দেশগুলোর সংগঠন UNASUR একই দিন ইকুয়েডরের কুইতো শহরে বৈঠক করেন। এক্ষেত্রে যেসব শিশুর শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে ক্ষতিকর প্রভাব অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ব্রাজিলের বিশেষজ্ঞরা। এই রোগের কোনো লক্ষণ না থাকায় গর্ভবতী নারীদের নিয়মিত মেডিকেল পরীক্ষা নিরীক্ষারও পরামর্শ দেন তারা। তবে দ্রুত এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার না হলে 2 আমেরিকা ছাড়িয়ে আফ্রিকা মহাদেশে তা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ব্রিটেনের এই মেডিসিন বিশেষজ্ঞ। এই ভাইরাসটি 70 বছর আগে আফ্রিকায় শনাক্ত হয়, পরে তা আমেরিকায় ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের কারণে ব্রাজিলে এখনই 4000 রোগী মাইক্রোসেফালিয়া আক্রান্ত হয়েছে। যেখানে মশা আর ঘনবসতি আছে এ রোগ সেখানেই ছড়িয়ে পড়বে। জিকা ভাইরাস বহনকারী এডিস মশার বিস্তার রোধে বিশেষ ধরনের জেনেটিক্যালি মডিফাইড পুরুষ মশা বাতাসে ছেড়েছে ব্রাজিলের ব্রিটিশ বায়োটিক কোম্পানি অক্সিটেক। পরীক্ষাগারে লার্ভা থেকে বেড়ে তোলা এই মশা যে বাচ্চার জন্ম দেবে তা পরিণত হওয়ার আগেই মারা যাবে বলে জানায় সংস্থাটি। এই দুর্বল জিনের কারণে এডিস মশার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে। ভাইরাস প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি বিমানবন্দরে সতর্ক অবস্থানে গেছে পেরু, হন্ডুরাস, কলম্বিয়া, কোস্টারিকা, চিলি সহ 2 আমেরিকার বেশিরভাগ দেশ। এক্ষেত্রে প্রযুক্তি সংকটে ভুগছে ভেনেজুয়েলা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর। গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। ফিজিকে 7 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ের যুবারা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল ফিজির। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টস জিতে সবকটি উইকেট হারিয়ে 81 রান করে ফিজি। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সাবধানী শুরু করে ফিজির 2 উদ্বোধনী ব্যাটসম্যান দুনহাম ও ভিতেচিন। 32 রানের উদ্বোধনী জুটি গড়ে ভিতেচিন ফেরেন ব্যক্তিগত 14 রানে। দ্রুত সতীর্থকে অনুসরণ করেন দুনহাম। এরপরই যাওয়া আসার মিছিলে ব্যস্ত হয়ে ওঠেন ফিজির ক্রিকেটাররা। 8 ব্যাটসম্যানই ব্যর্থ হয় 2 অঙ্কের কোটা স্পর্শ করতেন। শেষের দিকে চাকাচেকা তিকোই সিভার 19 রানের ওপর ভর করে 81 রানের সংগ্রহ পায় ফিজি। মাধাভারা নেন 5টি উইকেট। জবাবে দলীয় 16 রানে স্নাইডাকে হারালেও ব্রেন্ডন স্নাইয়ের 29 ও জেরমি ইপসে 23 রানের উপর ভর করে সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ের যুবারা। এদিকে এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখিয়েছে নামিবিয়া। স্কটল্যান্ডকে 9 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়েছে নামিবিয়ার যুবারা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সবকটি উইকেট হারিয়ে 159 রান করে স্কটিশরা। জবাবে 144 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নামিবিয়া। কক্সবাজারে টস জিতে শুরুতেই হোঁচট খায় স্কটিশরা। স্কোরবোর্ডে 31 রান যোগ করতেই সাজঘরে ফেরেন ওয়ালার ও জনস্টন। এক প্রান্ত আগলে রেখে ওয়াইস শাহ ফেরেন ব্যক্তিগত 39 ও দলীয় 59 রানে। শেষের দিকে হারিস আসলামের 31 আর এক্সট্রায় আর 29 রানের সুবাদে 159 রানের ছোট সংগ্রহ পায় স্কটিশরা। জবাবে নামিবিয়াকে 95 রানের উড়ন্ত সূচনা এনে দেন 2 উদ্বোধনী ব্যাটসম্যান এটন ও ডেভিন ব্যক্তিগত 52 রানের সাজঘরে ফিরলেও গ্রিনকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন এটন। এদিকে কোয়ার্টার ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। চট্টগ্রামে টস জিতে 7 উইকেট হারিয়ে 282 রান করে 3 লায়ন্সরা। জবাবে 283 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় সংগ্রহ 5 উইকেটে 139 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও 43 রানে ওপেনার হোল্ডেনকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে ইংলিশ যুবারা। এরপর লরেন্সের সাথে জুটি বাঁধেন বার্নহাম। দলীয় 84 ও ব্যক্তিগত 55 রানে সাজঘরে ফেরেন লরেন্স। এরপর টেইলরের সাথে 62 রানের জুটি করে বার্নহাম সাজঘরে ফিরলেও অন্য প্রান্ত 50 তুলে নিয়ে টেইলর ফেরেন ব্যক্তিগত 59 রানে। শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও কারণের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহ পায় 3 লায়ন্সরা।
জবাবে ক্যারিবীয়দের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগে সাজ করে ফেরেন দুই ব্যাটসম্যান। এরপর হাল ধরেন পোপে ও কার্টি। 84 রানের জুটি গড়েন এই দুজন। 60 রান করে পোপ ও 22 রান করে প্যাভিলিয়নে ফেরেন কার্টি। সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ধন্যবাদ এজি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিন্তু অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা অনুষ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আজকে সি গ্রুপের কিন্তু সপ্তম ম্যাচ চলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তো সেক্ষেত্রে আমরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আসলে ইংল্যান্ড বোলারদের বোলিং তোপের মুখে পড়েছে। এক্ষেত্রে 5 উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এক্ষেত্রে 283 রানের লক্ষ্যে কিন্তু ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ যুবারা। সেক্ষেত্রে আমরা ওয়েস্ট ইন্ডিজ দল যে আমরা দেখেছি কোনো রান না তুলতেই কিন্তু তারা 2টি উইকেটের পতন ঘটেছিল। এরপর কিন্তু একটি আমরা পার্টনারশিপও দেখেছি প্রায় 82 রানের। তো এরপরই কিন্তু আসলে 144 রানে কিন্তু 5টি উইকেটের পতন ঘটেছে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দলের। সেক্ষেত্রে যদি বড় পার্টনারশিপ গড়তে না পারে তাহলে কিন্তু ইংল্যান্ড দলের সাথে কিন্তু জয় পাওয়াটা অসম্ভব হয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের। সেক্ষেত্রে আমরা একটু জানিয়ে রাখি, ইংল্যান্ড দল কিন্তু এবার ফেভারিট হিসেবে কিন্তু অনূর্ধ্ব-19 বিশ্বকাপে এসেছে। সেক্ষেত্রে প্রথম ম্যাচে ইংল্যান্ড দল কিন্তু ফিজিকে 299 রানের বিশাল ব্যবধানে কিন্তু পরাজিত করেছিল। সেক্ষেত্রে যদি আজকের ম্যাচে ইংল্যান্ড দল জিততে পারে, সেক্ষেত্রে প্রথম দল হিসেবে কিন্তু তারা কাপ পর্বে কিন্তু প্রথম দল হিসেবে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ইংল্যান্ড দলের জন্য যেমন আজকের খেলাটি গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলের কিন্তু প্রথম ম্যাচ, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আজকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা সকাল থেকে যেমনটি দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ দল যেভাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং শুরু করেছিল, সেক্ষেত্রে 300 বা তার বেশি রান করবে এমনটি মনে করেছিলাম। কিন্তু তারপরও ওয়েস্ট ইন্ডিজ দলের যে ব্যাটসম্যানরা রয়েছে, বিশেষ করে লরেন্স, টেইলর, বারহাম যারা রয়েছে, তাদের বেশ কয়েকটি তারা জুটি করেছে এবং জুটির কারণে কিন্তু 282 রানের একটি ফাইটিং স্কোর দাঁড় করেছে তারা এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড দলের বিপক্ষে। আর যদি চট্টগ্রাম স্টেডিয়ামের কথা বলি আমরা, সেক্ষেত্রে আমরা অন্যান্য সময় যেরকম দেখেছিলাম চট্টগ্রামে বাংলাদেশ দলের কোনো খেলা হলে কিন্তু দর্শকদের কিন্তু প্রচুর চাপ থাকে এবং বাংলাদেশ দলকে সমর্থন জানাতে, বিশেষ করে টাইগারদের সমর্থন জানাতে কিন্তু প্রচুর দল আসে। শুধু টাইগারদেরই নয়, অন্যান্য যে কোনো খেলা হলেও কিন্তু দর্শকরা এখানে মাঠে আসে। কিন্তু আজকে আমরা যেমনটি দেখছি বা এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকরা একদম মাঠে নেই। সেক্ষেত্রে দর্শকদের মধ্যে এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপের যে একটি বড় আসর, তাই নিয়েও কিন্তু তাদের মধ্যে কোনো উত্তেজনা নেই। তবে তারা বলছে যেহেতু বিসিবির পক্ষ থেকে তেমন কোনো প্রচারণা ছিল না, সেক্ষেত্রে এত বড় যে একটি আসর হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু অনেকেই জানে না। তারপরে যদি বিশেষ করে স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে যদি ফ্রিতে এখানে খেলা দেখানোর ব্যবস্থা হতো, তাহলে কিন্তু এখানে আরো অনেক দর্শক আসতো বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার যে সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ খবর। দর্শক, সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। আর চট্টগ্রাম থেকে সব খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়া, রাস্তা দখল আর জনসংখ্যার চাপে কমছে না রাজধানীর যানজট। ফ্লাইওভার বা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন হলে কমে আসবে আশাবাদ মেয়রের। ঢাকা সিলেট মহাসড়কে অবাধে চলছে 3 চাকার যান। পুলিশ টাকা নিয়ে সুযোগ করে দিচ্ছে, দাবি চালকদের, অস্বীকার পুলিশের। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত। চিত্রকর্মে ফুটিয়ে তোলা হলো সংস্কৃতি অঙ্গনের ওপর আঘাত। পরিধি বাড়ছে এবারের 21শে গ্রন্থমেলার। স্টল বিন্যাসেও আসছে নতুনত্ব, জানালেন আয়োজকরা। শেষ মুহূর্তে স্টল নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকরা। এবং বাণিজ্য মেলায় শেষ শুক্রবারে উপচে পড়া ভিড়। বিদেশি ক্রেতার সংখ্যায় সন্তুষ্ট রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো, আরও প্রচারণা দরকার বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।